চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ট্রাইব্যুনাল নিয়ে ভুল তথ্য প্রচার করলে হুঁশিয়ারি প্রসিকিউশনের। চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। হালনাগাদে চূড়ান্ত ভোটার 12,37,00,000-এর বেশি নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহযোগিতা চান সিইসি। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সুতরাং এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এইটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায়। সংসদ নির্বাচন ঘিরে জমে উঠতে পারে ইফতার কেন্দ্রিক রাজনীতি, জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী দলগুলো। এবং ইফতার সামগ্রী লেবু, শসা, বেগুনের পাশাপাশি চড়া আমদানি ফলের বাজারও স্থিতিশীল রাখতে প্রথম রোজা থেকে ভোক্তার মনিটরিং। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি জেনিসিয়া বর্ণা। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে জুলাই আগস্টের গণ আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও দেওয়া হবে এপ্রিলে। এই মামলায় গ্রেপ্তার 4 আসামিকে 9 এপ্রিল হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে কেউ ভুল তথ্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল বছরের 16 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। এমন পরিস্থিতিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ রাজপথে প্রতিবাদে নামেন। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাইদ। এক পর্যায়ে তার উপর গুলি চালায় পুলিশ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সড়কেই। এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের ছাত্র জনতা। প্রতিবাদে ফুঁসে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন জোরালো হয় আবু সাইদকে হত্যার পরেই। আবু সাইদ প্রথম প্রাণ হারান জুলাই আগস্টের আন্দোলনে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। গ্রেফতার করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, 2 পুলিশ সদস্য সহ 4 জনকে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আবু সাইদের মামলায় গ্রেফতার হওয়া 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দেন। এবং আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল, তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় চলা তদন্তের যে কোনো একটি প্রতিবেদন চলতি মাসে এই ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এপ্রিলে দাখিল করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা।
দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই ইসির এজেন্ডা বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় ভোটার দিবসের আলোচনায় জানানো হয়, দেশে হালনাগাদ তালিকায় চূড়ান্ত ভোটার সংখ্যা 12,37,00,000-এর বেশি। মিয়া আমিরুলের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন এখন সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। সংসদ নির্বাচনের রোডম্যাপ, আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক চলছে বেশ অনেক, যদি কিন্তু আর তর্কের মিশেলে ভোট নিয়ে আলোচনা সমালোচনা এখন সর্বমহলেই। এই অবস্থায় রাজধানীতে ভোটার দিবসের আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে সব কমিশনারদের নিয়ে অংশ নেন সিএসসি। এতে জানানো হয়, তালিকা হালনাগাদ শেষে মোট ভোটার দাঁড়িয়েছে 12,37,32,274 জনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটকে আগে অধিকার হিসেবে বিবেচিত হলেও এখন তা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে সিএসসি জানান, কমিশনের একমাত্র এজেন্ডা দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সুতরাং এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এইটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এতে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর বলে জানান অন্যান্য কমিশনাররা। আমরাও এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে নিশ্চিত হতে চেয়েছি যে আমরা যে ভোটার তালিকা, যেটা আমাদের বেসিক র ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে ভোট অনুষ্ঠান করব, সেটাকে কোনো মিথ বা কোনো ধরনের ভুয়া অভিযোগে অভিযুক্ত হতে আমরা দিব না। বিগত কয়েকটা নির্বাচনের মতো না হয়ে নিজের ভোট যেন নিজে দিতে পারেন, সে প্রত্যাশা জনসাধারণের। এবার আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন, যে আমরা সুষ্ঠুভাবে ভোটটা যেন দিতে পারি, সেই নির্বাচনটা চাই। বিগত 3 নির্বাচনে দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ভালোভাবে, তাই তো ভোট নিয়ে জনমনে রয়েছে বেশ আগ্রহ। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে সকলেই উদ্গ্রীব হয়ে আছেন ভোট দেওয়ার জন্য। কমিশনের আশা, এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে সেটি কতটুকু বাস্তবায়ন হয় সেটি এখন দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সময়ের সাথে প্রসার ঘটেছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। রমজান জুড়ে রাজনৈতিক দলগুলোর ইফতার আয়োজনের মধ্য দিয়ে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দলগুলোকে সংগঠিত করার কাজ করেন। রাজনীতিবিদরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে ইফতার আয়োজন। এর মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে দলগুলোর। সাজিদ আরাফাতের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে ঐক্য যেন এক দুর্লভ বিষয়। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, সহিংসতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনা রাজনীতির পরতে পরতে। তবে প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান। এ সময় রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল এক ধরনের জনসংযোগ। রমজান জুড়েই চলে বিভিন্ন রাজনৈতিক দলের এই কার্যক্রম। প্রতিবছর রোজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি থাকে দলকে চাঙ্গা করার নানা পরিকল্পনাও। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা। জোরালো হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্ধন। চলে সমর্থক ও পেশাজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজও। রাজনীতিবিদরা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তৈরি হয় সম্পর্কের সেতুবন্ধন। দলীয় ঐক্য জোরালো হওয়ার পাশাপাশি পেশাজীবী, বুদ্ধিজীবী, সমালোচক সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সৌহার্দ্য বাড়াতে সহায়ক হয় ইফতার মাহফিলের মতো আয়োজন। অনেক রাজনৈতিক দল ব্যাপকভাবে ইফতার মাহফিল, ইফতার পার্টি, ইফতার চক্র নানা ধরনের আয়োজন করেছে। আমি আশাবাদী যে এইটা আমাদের সামাজিক সৌহার্দ্য এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে উন্নত করবে। বুদ্ধিজীবী, পেশাজীবী নানা ধরনের যারা আছে তারা নানাভাবেই এই রমজানে আমরা দেখি যে ব্যাপকভাবে এই ইফতার পার্টির চর্চাটা হয়। তো আমি মনে করি যে এবার এটা বাড়বে এবং এটার ব্যাপক একটা প্রভাব আছে আর কি।
সময়ের সাথে জনপ্রিয় হয়েছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। তবে বিগত ১৬ বছরে অনেক রাজনৈতিক দলই স্বস্তির সাথে ইফতার আয়োজন করতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, এবার কর্তৃত্ববাদের রাহুমুক্ত হয়ে সব দলই নিজস্ব সামর্থ্য ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইফতার আয়োজন করবে। দেশ এবং জাতির কল্যাণের জন্য যেমনিভাবে ইফতার মাহফিলে দোয়া হয়, দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেও ইফতার মাহফিলে আলোচনা হয়। দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নিয়েও ইফতার মাহফিলগুলোতে আজকাল আলোচনা হয়। শুধুমাত্র ইফতার মাহফিলগুলো কিছুটা হলে এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে। জীবন গড়ার আলোচনার বাইরেও দেখা যায় যে দেশের চলমান পরিস্থিতি সবসময় ইফতার মাহফিলে সামনে চলে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, রমজানকে ঘিরে ইফতারের আয়োজন নতুন নয়। নির্বাচন আসন্ন, তাই রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামনে একটা নির্বাচন, আবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে এবং আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা যে কোনো প্রসেসই হোক। আল্লাহ যাতে অন্তত আমাদের এই রমজানের কৃচ্ছতার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, একটা ভালো নির্বাচিত সরকার যাতে এই দেশে আসে, সবার কাছে আমরা সেটাই দোয়া চাই। নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি, আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য এই ইফতার পার্টি আমরা আমাদের সব এলাকায় আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ বছর আন্দোলন করেছে, তাদের সবাই এই রমজান মাসে ইফতার আয়োজন করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ইফতার আয়োজনে যে রাজনীতির ছোঁয়া, তা নির্বাচনী ডামাডোলে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনীতির পাশাপাশি রমজানের পবিত্রতাকেও ধারণ করার আহ্বান রাজনীতির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রমজানের শুরুতেই হঠাৎ করে কাঁচা বাজারে বেড়েছে ইফতার পণ্যের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে বেগুন, লেবু, শসা। একইভাবে বেড়েছে আমদানি করা ফলের দামও। বিপাকে সাধারণ ভোক্তারাও। প্রতিনিধিদের তথ্য চিত্রে বিস্তারিত। রমজানের প্রথম দিনেই চড়া দামে বিক্রি হচ্ছে ফল। সিলেটে সব ধরনের ফলের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। তরমুজ প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এছাড়াও কালো আঙুর ৪৮০ থেকে ৫০০ টাকা, সবুজ আঙুর ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খেজুর মানভেদে ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর ফলের দাম অনেকটাই বাড়তি। সরকার যদি মনে করেন আরো যদি একটু ভালোভাবে নজর দেয়, বড় বড় ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে তার কাছে যদি নজর দেয়, তাহলে মনে করেন আমরা সস্তা আনতে পারবো, সস্তা বিক্রি করতে পারবো। আরব আমিরাতে আছে, সৌদি আরবে আছে, তারা আপনার রমজান মাস আসলে দাম কমানোর প্রতিযোগিতা করে। ইভেন বাংলাদেশে দেখা গেছে যে তারা দাম বাড়ানোর প্রতিযোগিতা করে। রোজার প্রথম দিন সকালে উত্তাপ ছড়াচ্ছে বরিশালের কাঁচা বাজার। মাত্র দুদিনের ব্যবধানে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। একইভাবে শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া ৫০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু। একই চিত্র দেখা যায় অন্যান্য বাজারেও। একটু লেবুর দাম বাড়ছে, একটু লেবুর চাহিদা বেশি, আমদানি করার লেবুর সিজন না, বেগুনের দাম বাড়ছে। রমজান উপলক্ষে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য আছে যেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। সাধারণ মানুষের খুব সমস্যায় পড়তে আছে। দিন মজুররা যেন যেটা আগে ১ কেজি খাইতে আধা কেজি খেতে হয়। ঊর্ধ্বমুখী ঝালকাঠির বাজারও ২ দিন আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ২২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। এছাড়া ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ১০০ টাকার আদা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। এছাড়াও কেজিতে ১০ টাকা বেড়েছে ছোলার দামও। এদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় কলাপাড়ায় অপরিবর্তিত রয়েছে মাছের দাম। তবে এখনও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। ক্রেতারা বলছেন, রোজায় প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত বাজার তদারকি। প্রত্যয় দাস, এখন।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের তদারকির কার্যক্রম চালানোর পর কাঁচা পণ্যের দরদামে কেমন প্রভাব তা জানাতে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। তার কাছে যাব। শম্পা, ইফতার পণ্যের দরদাম কেমন দেখছেন এবং ভোক্তা অভিযানের প্রভাব কেমন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানটি বেলা 11টায় শুরু হয়েছিল সেটি বেলা 1টা নাগাদ শেষ হয়েছে, কিন্তু সেই যে অভিযানটি পরিচালিত হয়েছে তার খুব একটা প্রভাব আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে দল সেটি চলে যাওয়ার পর খুব একটা প্রভাব আমরা বাজারে দেখিনি। এবং এরপরে আমরা কাঁচা বাজারে এসেছি। কাঁচা বাজার থেকে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকবার রমজানে যেই বিষয়টি আমরা দেখি যে রমজান এলেই বিভিন্ন ভোগ্য পণ্যের দাম বেড়ে যায় বাজারে, সেই চিত্রটি যেন এবার কিছুটা হলেও মিথ্যা প্রমাণিত হতে পারে। সেটি এখন পর্যন্ত প্রথম রোজা তারও একটি কারণ হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখেছি বেগুন ছাড়া খুব একটা অন্যান্য যেসব পণ্য রয়েছে, সবজি রয়েছে, সেগুলোর দাম বাড়েনি। গতকাল লেবুর হালি যে 100 টাকা পৌঁছেছিল সেই দামটি আজ অপরিবর্তিত রয়েছে। কোথাও কোথাও এর থেকে কিছুটা কমেও বিক্রি হচ্ছে। আমরা দেখেছি আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে হালি 80 থেকে 90 টাকা, কোথাও কোথাও 60 টাকাতেও বিক্রি হচ্ছে যেই লেবুগুলোর আকার ছোট। একই সঙ্গে আমি জানাতে চাই যে আজ আমরা দেখেছি সব থেকে বেশি যে পণ্যটির কথা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে দাম বাড়ার তালিকায় রয়েছে সেটি হচ্ছে বেগুন, এবং এই বেগুনের কেজি গতকালকে পর্যন্ত 60 টাকা ছিল, যেটি আজকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। কোথাও কোথাও এটি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। যদিও অপরিবর্তিত রয়েছে শসা, টমেটো, শিম এবং ক্ষীরা, মটরশুঁটি এবং বিটের দাম। আমরা দেখেছি যে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, শসার কেজি 60 টাকা, টমেটোর কেজি 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেই সাথে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। যদিও এইসব পণ্যের দাম এবার এখন পর্যন্ত বাড়েনি, এমনটাই ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র তারা দাম বাড়ার তালিকায় বেগুনের নামটি বলেছেন, এবং লেবুর দামটিও যে বেড়েছে আগেই সেটি এখন পর্যন্ত কমেনি। তবে বিক্রেতারা আশা করছেন যে দামটি দ্রুতই কমে আসবে, যেহেতু রমজান, সেক্ষেত্রে শরবত বানানোর কাজে লেবুর ব্যবহার বেড়ে যাওয়ায় হঠাৎ করে কিন্তু এটির দাম বেড়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। যদিও ক্রেতারা মোটেই বিক্রেতাদের এই গদবাঁধা কথার সঙ্গে একমত নন। তারা বলছেন যে বিভিন্ন সময় সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হয়, এবার সেই সিন্ডিকেটের তালিকায় লেবু পড়ে গিয়েছে, এমনটাই বলছেন যারা ক্রেতা আছেন তারা। সেই সঙ্গে আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আজ রাজধানীর 10টি জায়গায় অভিযান চালিয়েছে, এবং তারা বলছে যে বিভিন্ন পণ্যের যে বেশি দামে বিভিন্ন পণ্য বিক্রেতারা বিক্রি করে থাকে সেটি রোধে তারা এই রমজান মাস জুড়ে তাদের অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে কাঁচা সবজি এবং ভোক্তার অভিযান সম্পর্কে সবশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। এদিকে রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সিটি গ্রুপ। মতিঝিলে চলছে এই কার্যক্রম, সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, জানাবেন যে বিশেষ মূল্য ছাড়ে কি কি পণ্য মিলছে এবং মানুষের মাঝে এই পণ্য ছাড় উপলক্ষে সারাটা কেমন? সাকিব, আপনি জানেন যে এই যে সিটি গ্রুপের বিশেষ মূল্যে যে নিত্যপণ্যর যে বিক্রয় কার্যক্রম চলছে সেটা কিন্তু দুপুর 12টা থেকেই শুরু হয়েছে, এবং রাজধানীর বিভিন্ন স্থানে অর্থাৎ তাদের 5টি কাভার্ড ভ্যানে করে এই পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। আমি এখন যে জায়গাটিতে আছি মতিঝিলে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বেশ সব ধরনের মানুষের ভিড় এখানে রয়েছে, এবং তারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা কিন্তু এসে যে সিটি গ্রুপের যে পণ্যগুলো এখানে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু এসে ক্রয় করছে। এখন পর্যন্ত আমাদের এখানে যে চার্ট রয়েছে, যে চার্টে আমরা দেখতে পেয়েছি যে 19টি পণ্য তারা বিক্রি করছে, এবং বিভিন্ন দামে, এবং নির্ধারিত যে মূল্য এই পণ্যগুলোর গায়ে লেখা আছে সেই মূল্যর চেয়ে কিছু কম দামে তারা বিক্রি করছে, এবং সেই জায়গা থেকে ক্রেতা বা সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে এখানে কিনতে আসছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে যেহেতু এই রোজার মাস বেশিরভাগ সময় একটা প্রতিযোগিতা থাকতো, যেটা সব সময় চলে আসছে যে বিভিন্ন পণ্যের দাম বাড়ানো, এমন একটি প্রেক্ষাপটে কিন্তু সিটি গ্রুপের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। একই সাথে তারা বলেছে যে পাড়া মহল্লায় যে মুদির দোকান আছে সেখানে কিন্তু একসাথে সব পণ্য পাওয়া যায় না, একই সাথে বিভিন্ন পণ্যের অভাব থাকে,
এবং একই সাথে দামও অনেক সময় তারা বেশি আবদার করে বসে, সেই জায়গা থেকে সিটি গ্রুপ এমন একটি উদ্যোগ নিয়েছে, সেটাকে তারা খুবই ইতিবাচকভাবে দেখছে। মূলত এই ধরনের কার্যক্রম কিন্তু সিটি গ্রুপ প্রতি বছরই রমজান উপলক্ষে করে থাকে, এবারও সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে পুরো রমজান মাস জুড়েই এই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবে। একই সাথে সাধারণ ভোক্তাদের চাহিদা মোতাবেক তারা এই ধরনের উদ্যোগ তারা আরও বাড়াবে। একই সাথে তারা আমাদেরকে বলেছে যে যেহেতু এখন 19টি পণ্য বিক্রি করছে এবং এই যদি চাহিদা আরও বৃদ্ধি পায়, সেই সাথে কিন্তু পণ্য আরও বাড়ানো হতে পারে। তো সাকিব, সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে যেসব পণ্য বিক্রি করছিল, সে পণ্যের সবশেষ তথ্য ছিল এই আমার কাছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গেল 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা 15শ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। পরে গেল বছরের আগস্ট মাসে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। 7 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 188 কয়েদি। লুট হওয়া অস্ত্র গুলির বেশিরভাগই উদ্ধার হয়নি। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে ঘটে ভয়াবহ হামলা ও লুটপাট। 826 জন কয়েদি পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র ও 8000 রাউন্ড গুলি। আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে 638 জনকে। উদ্ধার হয়েছে 54টি অস্ত্র ও প্রায় 3000 রাউন্ড গুলি। লুট হওয়া 85টি অস্ত্র এবং 8000 রাউন্ড গুলির মধ্যে এখনও উদ্ধার হয়নি 31টি অস্ত্র এবং 5000-এর বেশি গুলি। এখনও পলাতক রয়েছে 188 কয়েদি। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠে পলাতক কয়েদি এবং উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি কোথায়। অনুসন্ধানে জানা গেছে ভাড়ায় এসব অস্ত্র হাতবদল হচ্ছে নিয়মিত। ঘটছে নানা অপরাধ, সে সাথে পাল্টেছে অপরাধের ধরন। দেশীয় অস্ত্রের বিপরীতে ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এতগুলা আগ্নেয়াস্ত্র বাইরে এখনো পর্যন্ত মোটামুটি 5 ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। আগে কোপাকুপি হইতো, এখন গুলি করে দেয়। মানুষের জানমালের নিরাপত্তা এখন অনেকটাই কম। যেহেতু অস্ত্রগুলো মিসিং হয়েছে, নিশ্চয়ই কারো না কারো হাতে আছে বা কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ আছে, সেটাকে সে অর্থে এটার কিন্তু একটা চক্র আছে। আর এটার ফলে যেটা হবে যে এর মাধ্যমে কিন্তু সামাজিক যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি, সেটা কিন্তু লঙ্ঘিত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এর ফলে কিন্তু যে কেউ এটার শিকার হতে পারে। এদিকে পুলিশ বলছে কারাগারে আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় পলাতক কয়েদিদের ধরতে ব্যাগ পেতে হচ্ছে। জেলখানা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল। সেখানকার কম্পিউটার থেকে শুরু করে সমস্ত দলিল দস্তাবেজ, আসামিদের যে সংরক্ষণ রেজিস্ট্রার, সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে যায়। যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে, এমনকি এখন পর্যন্ত আমাদের অনেক ব্যাগ পেতে হচ্ছে যে এই 826 জন আসলে কারা ছিল। তাদের তালিকাগুলো আমরা কোর্টের মাধ্যমে, আমাদের কোর্ট পুলিশের মাধ্যমে এবং জেলখানার সহায়তায়, একই সাথে অ্যাডভোকেট সাহেবদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে এই তথ্যগুলো কালেকশন করছি এবং পলাতক এখনো যারা আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করছি এবং তাদেরকে কিভাবে দ্রুত আইনের কাছে আনাবে সে বিষয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। জেলা জুড়ে গত 6 মাসে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে নানা রকম কূটকৌশল চলছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও সরকারের তেমন তৎপরতা দৃশ্যমান নয়।
জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার আয়োজনে মানবাধিকার দৃষ্টিতে রাজনৈতিক নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে যত বেশি সময় লাগবে, পলাতকরা তত বেশি সুযোগ পাবে। ফ্যাক্ট ফাইন্ডিং করে প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘ শেখ হাসিনাকে খুনি হত্যাকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই তাদেরকে আর কোনো সুযোগ না দিতে ও জনগণকে আশ্বস্ত করতে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির এই নীতি নির্ধারক। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক, জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। রোজা শুরুতে কেনাকাটা করছেন অনেকেই। এ বিষয়ে জানাতে রাজধানীর খিলগাঁওয়ে আছেন সহকর্মী সিউল আহমেদ যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, জানাবেন যে ব্র্যান্ড শপগুলোতে এবারের ঈদের নতুন পোশাক কি এলো এবং যেহেতু আজকে প্রথম রোজা, সেক্ষেত্রে ক্রেতা সমাগম কেমন দেখছেন? সাকিব, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর খিলগাঁওতে কান্ট্রি বয় নামে একটি শোরুমে, এবং এই আপনি যেটি প্রশ্ন করলেন যে আসলে প্রথম রোজায় আসলে কীরকম বেচাকেনা শুরু হয়েছে, আমরা আসলে অন্যান্য শোরুমগুলো ঘুরে দেখেছি, এখনও পর্যন্ত বেচাকেনা খুব একটা শুরু হয়নি। তবে রমজানের ঈদ উপলক্ষে নতুন যে প্রোডাক্ট সেগুলো কিন্তু আসা শুরু করেছে, এবং আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখনও পর্যন্ত রমজান উপলক্ষে যে ভিড় আমরা আসলে নর্মাল সচরাচর ঈদকে সামনে রেখে দেখে থাকি, সেরকম ভিড় কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, কারণ আজকে প্রথম রোজা। হয়তোবা সামনের শুক্রবার সপ্তাহে ছুটির দিনগুলোতে আমরা হয়তো একটু ভিড় দেখতে পারবো। তবুও অন্যান্য দোকানগুলোতে আসলে কসমেটিক সহ অন্যান্য যে ঈদের পণ্যগুলো রয়েছে, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার কামিজ সহ অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ওঠা শুরু করেছে। এবং একটি জিনিস আপনাকে বলি, সেটি হচ্ছে যে এবার যেহেতু শীতকাল একদমই শেষের দিকে এবং গরম প্রায় শুরু হয়ে গেছে, অনেকেই বলছে যে আসলে এই রোজা যখন শেষ হবে তখন ঈদের সময়টা আসলে একটু গরমই থাকবে। সেই তুলনায় কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রমজানে যে রঙগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তার মধ্যে আকাশি, নীল, হালকা কালার যেগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। এবং সামার কালেকশনের পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এবার ঈদের জন্য যে মেয়েদের এবং ছেলেদের এবং শিশুদেরও যে ঈদ কালেকশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের শপিং মলগুলোতে তোলা হয়েছে। এবং একই সাথে আমরা যদি বলি, এবার দামের পার্থক্যটাও কিন্তু রয়েছে আপনার একদম ৩,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০, ১২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণীর আমরা ছেলে এবং মেয়ে উভয়েরই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলোতে ঈদ উপলক্ষে ঈদের যে নতুন কালেকশন সেগুলোর পাশাপাশি কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো তোলা হয়েছে। ছেলেদের আমরা দেখেছি যে ফর্মাল শার্ট, প্যান্ট সহ, জিন্স সহ অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তোলা হয়েছে, এবং একই সাথে পাঞ্জাবি, কোটি সহ অন্যান্য পায়জামা সহ অন্যান্য প্রোডাক্টগুলো তোলা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সালোয়ার কামিজ, পাকিস্তানি লন সহ অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বাজারে তোলা হচ্ছে। এবং একটু যদি দেখে সেটা হচ্ছে খুবই কাস্টমার খুবই কম হলো, সেটা আসলে আসা শুরু করেছে। তারা হয়তো এখন একবারে শুরুর দিকে দেখে যাচ্ছে অনেকের সাথে। এখানে যারা আছেন, কর্মকর্তা রয়েছেন, যারা দোকানে রয়েছেন, তাদের সাথে কথা বলে তারা বলছেন যে এবার রমজানে হয়তো 10 রমজান কিংবা 10 রোজা অথবা 10 রমজান কিংবা 10 রোজা অথবা 15 রোজার পর থেকে এই ঈদের যে শপিং সেটি আরও জমজমাট হয়ে যাবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সাকিব, যে আজকে প্রথম রোজার দিন উপলক্ষে যে আজকে প্রথম রমজানে এখনো পর্যন্ত এমন কোনো ভিড় আমরা দেখি হয়তো রোজা ইফতার রমজান শেষে হয়তো ভিড় হয়তো দেখা যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ।
21শে পদক যেমন আশানুরূপ হয়েছে, স্বাধীনতা পুরস্কারও জনপ্রত্যাশা পূরণ করবে বলে আশা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কারে মনোনয়ন দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেই চেষ্টা রয়েছে বলে জানান আইন উপদেষ্টা। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। জীবনব্যাপী যে অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য হিসেবে নতুন করে আরও 7 সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। শপথ নেওয়া 7 সদস্য হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডক্টর এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী। এ নিয়ে পিএসসি সদস্য সংখ্যা দাঁড়ালো 17 জনে। ভোট জালিয়াতির অভিযোগে এনে হাব নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে ঐক্য ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গেল 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটির বিরুদ্ধে ওএসডি করা যুগ্ম সচিবের অধীনে নির্বাচন ইভিএমের মাধ্যমে ভোট গণনা আপিলের নিষ্পত্তি না করেই কমিটিকে দায়িত্ব দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে হাব ঐক্য ফোরাম। তাদের দাবি দ্রুত এই নির্বাচন বাতিল করে ভোট পুনর্গণনা করা হোক। যদি বাংলাদেশে একটি বিতর্কহীন হাব এবং বিতর্কহীন একটি হজ যদি পরিচালনা করতে চায়, তাহলে এই বিতর্কিত নির্বাচনকে বাতিল করে এবং নতুন নির্বাচন দিয়ে ভালো মানুষদেরকে নির্বাচিত করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা সকল মন্ত্রণালয়কে এবং সরকারকে আমরা এটা আহ্বান জানাচ্ছি। খুলনায় প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে শোভা পাচ্ছে দেশি বিদেশি পণ্য, তবে এখনও জমে ওঠেনি বাজার। এ নিয়ে আরও জানাতে খুলনা নগরীর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে দেশীয় কোম্পানিগুলোর যে প্রসাধনী রয়েছে সেগুলোর চাহিদা কেমন দেখছেন, এবং যেহেতু আজকে প্রথম রোজা, সেক্ষেত্রে বেচাকেনা কতটা হচ্ছে, কি বলবেন? সাকিব, আসলে রমজানের কিন্তু আজকে প্রথম দিন, আর বলতে গেলে ঈদের আরও প্রায় 1 মাস রয়েছে। তবে এই সময়টাতে কিন্তু বাজার খুব বেশি জমজমাট হয় না। তবে এখানকার পাইকারি যে বাজারগুলো রয়েছে, পাইকারি বাজারগুলো কিন্তু বেশ জমজমাট রয়েছে। এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছে তাদের কেনাকাটাতে, বিশেষ করে শুধু যে এখানে সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু বর্তমানে বেশ কিছুটা কম। এখানকার যে কসমেটিক্স দোকানগুলো রয়েছে সেখানের দোকানিরা যেটি বলছেন যে আরও সপ্তাহখানেক পর থেকে কিন্তু এখানে বেচা বিক্রি আরও শুরু হবে। এখানে দোকানিরা যেটি বলছেন যে মূলত কিন্তু বিদেশি যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে, এখানে সেই পণ্যের সংখ্যা কিন্তু বর্তমানে বাজারে অনেকটাই কম। এখানে কিন্তু দেশি কোম্পানি যেগুলো রয়েছে, দেশি কোম্পানির বিভিন্ন পণ্যে কিন্তু এখানে সয়লাভ রয়েছে বাজার এবছর। তবে এবছরে কিন্তু সাধারণ ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদার মধ্যেও কিন্তু দেশি জাতের দেশি কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোরই কিন্তু চাহিদা অনেকটাই বেশি বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এবছর কিন্তু গত বছরের তুলনায় প্রসাধনী সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেশি বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তবে যেহেতু বাজারে বিদেশি পণ্যের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম এবং দেশি পণ্যের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, সে কারণে কিন্তু সাশ্রয়ী মূল্যের মধ্যে ক্রেতারা তাদের যে চাহিদার যে পণ্য সেটি কিন্তু তারা পাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে বাজারে কিন্তু ঈদের যে প্রভাব সেটি কিন্তু বাজারে আমরা লক্ষ্য করছি, এবং এই ঈদের প্রভাবের কারণে কিন্তু বাজারে নতুন নতুন যে প্রোডাক্ট সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। মেহেদি থেকে শুরু করে মেহেদি, ফেস প্যাক, ফেস ওয়াশ এবং
আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রসাধনী কিন্তু বাজারে রয়েছে। আমরা যে বাজারে রয়েছে এই বাজারে কিন্তু বেশিরভাগই পাইকারি দোকান পাইকারি বিক্রি করা হয় এবং শুধু যে পাইকারি তা কিন্তু না, পাইকারি এবং খুচরা দুটোই পর্যায়ে কিন্তু দুটো পর্যায়ে কিন্তু এই বাজারে বিক্রি করা হয়। মোটামুটি কোটি কোটি টাকার কিন্তু প্রসাধনী সামগ্রী বিক্রি করা হয় শুধুমাত্র এই বড় বাজার থেকে প্রতি বছর। মোটামুটি সব মিলিয়ে বলে চলে সাকিব, এখানে কিন্তু বাজার আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে প্রসাধনী সামগ্রীর বাজার। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রসাধনী বাজারের সবশেষ খবর। জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে চলছে নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। জেলেদের মাছের সচেতনতা বৃদ্ধিতে পদ্মা মেঘনায় চলছে জেলা টাস্কফোর্স নৌ র্যালি। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জেলেদের মাছের সচেতনতা বাড়াতে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে জানতে চাই। বর্ণা, গেল 1 মার্চ থেকে কিন্তু শুরু হয়েছে দেশব্যাপী 2 মাসের যে জাটকা অভয়াশ্রম কর্মসূচি তা কিন্তু শুরু হয়েছে এবং চাঁদপুরের 70 কিলোমিটার চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে সেই নৌসীমানা সহ দেশের 5টি অভয়াশ্রমে কিন্তু একই সাথে এই কর্মসূচি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। তো সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজকে জেলা প্রশাসক চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনের নেতৃত্বে কিন্তু কিছুক্ষণ আগেই একটি সচেতনতামূলক সভা র্যালি হয়েছে এবং একই সাথে কিন্তু টাস্ক ফোর্সের সম্মিলিত উদ্যোগে বিশেষ করে জেলা প্রশাসনের কর্মকর্তা, নৌ বিভাগের নৌ পুলিশ এবং কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের লোকজন সহ কিন্তু নদীতে জেলেদের উদ্বুদ্ধ এবং সচেতনতা করার জন্য কিন্তু নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং তারা যেটা বলছেন যে নদীতে কোনো অবস্থাতেই এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু কোনো জেলেকে কিন্তু নদীতে মাছ ধরতে দেওয়া হবে না এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে 4 মাস 40 কেজি করে কিন্তু জেলেদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমানে আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে এবং গতকালকে কিন্তু 2 জন করে অর্থাৎ 4 জন জেলেকে কিন্তু ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে এবং আসলে দেখতেই পাচ্ছেন যে আমি আছি কোস্টগার্ডের একটি টহল টিমের সাথে। তারা কিন্তু নজরদারিতে রাখছেন এবং পর্যায়ক্রমে কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের লোকজন কিন্তু চাঁদপুরের এই নৌসীমানায় কিন্তু টহল দিয়ে যাচ্ছেন এবং জেলেরাও কিন্তু বলছেন যে আসলে অসাধু জেলেদের নিবৃত্ত করা গেলে কিন্তু আগামীতে ইলিশের প্রাচুর্যতা আরো বৃদ্ধি পাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার সবশেষ বর্ণনা। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ট্রাইব্যুনাল নিয়ে ভুল তথ্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রসিকিউশনের। চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। হালনাগাদে চূড়ান্ত ভোটার 12,37,00,000-এর বেশি। নির্বাচনের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহযোগিতা চাইলেন সিএসি। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, কারণ এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এইটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায়। সংসদ নির্বাচন ঘিরে জমে উঠতে পারে ইফতার কেন্দ্রিক রাজনীতি, জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী দলগুলো। এবং ইফতার সামগ্রী লেবু, শসা, বেগুনের পাশাপাশি চড়া আমদানি ফলের বাজারও স্থিতিশীল রাখতে প্রথম রোজা থেকেই ভোক্তার মনিটরিং। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekhon tv।